নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শ্রাবণ মাসে শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। নিরাপত্তায় প্রাধান্য, এলাকা পরিদর্শনের পর জানান জেলা শাসক। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তর্গত পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার। স্কুল ছাত্রী শ্রীলতাহানির অভিযোগ প্রসঙ্গে 7 দফা দাবি পেশ করা হলো প্রাক্তনীদের তরফ থেকে মঙ্গলবার। সম্প্রতি জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে 8ম শ্রেণীর এক ছাত্রীর শ্রীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রেক্ষিতে এদিন ওই স্কুলের প্রাক্তনীরা স্কুলের প্রিন্সিপালের কাছে 7 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। দাবিগুলির মধ্যে ছিল সংবেদনশীল বিষয় মোকাবিলায় আইন মোতাবেক একটি কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন, ভুক্তভোগী ও তার পরিবারের কাছে প্রিন্সিপালের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ভুক্তভোগীর জন্য বিনামূল্যে মনোপরামর্শ পরিষেবা প্রদান, স্কুলের কাউন্সেলিং পরিষেবার পর্যালোচনা ও উন্নয়ন, গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছ ও লিখিত বিবৃতি প্রদান, ভুক্তভোগী ও তার পরিবারকে চুপ করানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ঘটনার দায়িত্বে গাফিলতির জন্য প্রিন্সিপাল সহ সংশ্লিষ্ট কর্মীদের পদত্যাগ নিশ্চিত করা। প্রাক্তনীরা দাবি করেছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এই পদক্ষেপগুলি অবিলম্বে কার্যকর করা প্রয়োজন। আমার নাম অনিন্দ সরকার, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আপনারা সবাই অবগত আছেন ও জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা ক্লাস 8-এর ছোট্ট মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্লাসের মধ্যে স্কুল গোয়িং আওয়ার্সে করা হয়। তো সেটার পরে থেকে আজকে অনেক দিন চলে গেছে যে স্কুল কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেয়নি, স্কুল অথরিটি বা প্রিন্সিপাল নিতে ব্যর্থ হয়েছেন বা নেয়নি। সেই কারণে আমরা এসেছিলাম যে স্কুলকে মেমোরেন্ডাম দিতে। সেখানে 7টা পয়েন্ট আছে আমাদের, যেগুলো ইমপ্লিমেন্ট করলে যেটা আমরা ভাবছি হয়তো স্কুলে ভালো হবে বা ভালো হতে পারে। আর স্কুল অথরিটিকে প্রিন্সিপালকে এটাও বললাম যে যেটা আমার স্কুলের মধ্যে মেটানো যেত সেটা উনি না নিয়ে উনি সাপ্রেস করার চেষ্টা করেছিলেন। খুব একটা সেন্সিটিভ ইস্যুকে উনি ওনার ফ্যাকাল্টি যারা আছেন সাপ্রেস করার চেষ্টা করাতে আজকে এটা একটা সোশ্যাল মিডিয়া বা ভয়ানক রূপ নিয়েছে। কিন্তু তখন ওনারা যদি প্রম্পট অ্যাকশন নিতেন, তখন তৎপর হতেন, তাহলে এই জিনিসটা কিন্তু স্কুলের মধ্যে মিটিয়ে নেওয়া যেত। আর আপনারা তো প্রাক্তনী স্কুলের, নিশ্চয়ই খারাপ লাগছে স্কুলের নামে? হ্যাঁ, খুবই খারাপ লাগছে, কারণ আমাদের স্কুলের একটা প্রচণ্ড সুনাম ছিল। মানে এক কথায় প্রথম স্কুল মিডিয়াম স্কুল বলে এই স্কুলটা আসতো। এই খারাপ লাগা জায়গা থেকেই আমরা আজকে এখানে এসেছি বা সমবেত হয়েছি। স্কুলের যে ফেমটা নষ্ট হয়ে গেল, এটার জন্যই আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে স্কুলের নামটা আগের পর্যায়ে যাক। তো কী করলে যেতে পারে বা যাওয়া যাবে, ওরকমই একটা মেমোরেন্ডাম স্কুল প্রিন্সিপালকে আমরা দিয়েছি, উনি রিসিভও করেছেন। কী ধরনের প্রস্তাব দিলেন? আমার নাম দেবাদিত্য দত্ত, আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। এখন আমি জলপাইগুড়ি ল কলেজে পড়ছি। এখানে আপনাদের কিসের জন্য আসা আছে? আমরা এসেছিলাম, আমাদের স্কুল অথরিটির সাথে আমাদের কিছু মত মিলছিল না। আমরা আমাদের মতগুলো স্কুল অথরিটিকে দিলাম, আর স্কুল অথরিটি বলছে এটা সব ইমপ্লিমেন্ট হবে। আমরা দাবি জানালাম যে প্রতিটা স্টুডেন্টদের জন্য একটা ফ্রি কাউন্সিলিং সেশন হবে, আর একটা গ্রিভেন্স রিড্রেসাল সেল একটা হবে, আর তার সাথে হচ্ছে সিকিউরিটি বাড়ানোর অনেক হবে, অনেক সব সিসিটিভি বাড়াতে হবে, আর যাতে স্কুলের সিকিউরিটি আরও ভালো হয়, যাতে ছাত্রছাত্রীরা কোনো ভয় ছাড়া যাতে আসতে পারে। কেন আজকে আপনারা এই দাবিগুলো নিয়ে আসলেন? কারণ এর মধ্যে একটা ঘটনা হয়েছিল যেটাতে আমাদের একদম মত ছিল না। আমরা এই স্কুলের যেই হিসাবে স্কুলটা করছে, ওইটা ম্যাটারটাকে দেখছে, এটার সাথে আমাদের একদম মত মিলছিল না। তার জন্য আমরা এসেছিলাম আমাদের দাবি জানাতে। একটা এই ঘটনা ঘটার পর যেটা অভিযোগ উঠেছিল যে স্কুল কর্তৃপক্ষের যে ভূমিকা হওয়া উচিত ছিল এটা হয়নি, প্রিন্সিপাল বা ক্লাস টিচাররা সেরকমভাবে কোনো ব্যবস্থা নেননি। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? এই বিষয়টা আমাদের কিছু মত মেলেনি প্রিন্সিপালের সাথে, তার জন্য আমরা ওনাদেরকে বলতে এসেছি যে আমাদের মতগুলো কি। তার জন্য ওরা আমাদের সব কথা শুনেছে এবং বলেছে সেগুলো আমাদের সব কথা মানা হবে। বাজার থেকে মাছের আঁশ কিনে এনে সেই আঁশের প্রক্রিয়াকরণ চলছে, আর এতেই দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়।
বাজার থেকে মাছের আঁশ কিনে এনে ঘনবসতি এলাকায় সেই আঁশের প্রক্রিয়াকরণ চলছে, যার ফলে দুর্গন্ধে টেকা দায় হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান ধূপগুড়ি বাজার থেকে মাছের আঁশ কিনে আনেন। এরপর সেই আঁশ ধুয়ে রোদে শোকান, আর ওই সমস্ত প্রক্রিয়ার জন্য ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সবসময় নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করতে হয় তাদের। অনেকেরই শরীর খারাপ হয়েছে এই পরিস্থিতির জন্য। এই বিষয়ে প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়ে এই কাজ বন্ধ করা যায়নি বলেও অভিযোগ রয়েছে। পাশেই রয়েছে একটি হিমঘর। সেই হিমঘর কর্তৃপক্ষ অভিযোগ করে জানান, তাদের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বিশাল গর্ত করা হয়েছে। প্রায় 10 ফুট উঁচু সেই প্রাচীর। পাশে গর্ত করার ফলে প্রাচীর ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় প্রাচীর যদি কারোর গায়ের ওপর পড়ে যায় তবে দুর্ঘটনার আশঙ্কাও করছেন হিমঘর কর্তৃপক্ষ। যদিও ওই ব্যক্তির সাফাই, পেটের দায়ে ছোটখাটো ব্যবসা করেন তিনি। খুব একটা গন্ধ ছড়ায় না, ব্লিচিং পাউডার থেকে ফিনাইল সবকিছুই ছড়িয়ে দেওয়া হয় এলাকায়। জানা গেছে এই বিষয়ে হিমঘর কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। না, গন্ধ তো ওই একটু তো থাকবেই। আর 5-10 কেজি সকলেরই কাজ করি, 5-10 কেজি এমন তো কোনো না। কি কোথা থেকে আনেন এবং কি করেন বাড়িতে? বাজারের থেকে নিয়ে আসি, মাছ বাজার থেকে নিয়ে আসি মাছের আঁশ। হ্যাঁ, তারপর কি করেন এগুলো? তারপরে এগুলো বাড়িতে নিয়ে এসে ধলাই বাছাই কইরা তারপরে আমরা শুকাই। সেটা তো মাঠে শুকাই। আচ্ছা। আর যে আরেকটা অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের, যে আপনি ওদের দেওয়াল ঘেঁষে একটা বিরাট গর্ত তৈরি করেছেন, যেটা তো আমাকে বলছি প্রধান পঞ্চায়েত সমাজের লোকেই তো বলছে যে এখানে গর্তটা করে। আচ্ছা, তারাই তো বলছে। আমি কেন ভিজিবি লাগে গর্ত করি? গর্তটা কি আমাকে এমনি করেছি? মানে গর্তটা কি কারণের জন্য করা? ওটা জলটা রাখার জন্য, মানে যে নোংরা জলটা যায় সেটা রাখার জন্য। মানে ওরা বলছে যে এইভাবে যে আপনারা এই কাজটা করছেন যাতে দুর্গন্ধ এবং একটা দেওয়াল ধসে যেতে পারে, এটা কি আপনি চালিয়ে যাবেন নাকি? না, এটা আমি বন্ধ করে দিব। মানে এই কাজটা আর করবেন না? না, কাজটা তো আমি করবো। আচ্ছা, 10 কেজি 5 কেজি আঁশ নিয়ে আমি নিয়ে আসি, আমি পেট বাঁচাইবো কিভাবে? এখন তো কোনো কর্মকাজই নেই। কত টাকা ইনকাম হয় এই কাজে কেজি প্রতি? মোটামুটি 17-18 টাকা, 20 টাকা কেজি ধরে কেনা বেচা। কতগুলো বিক্রি করেন? ওরা যখন টাইম অন্তরে, এখন তো বর্ষার দিন হয় না তেমন। আচ্ছা আচ্ছা, মানে কয় কেজি করে বাজার থেকে আসেন, মাছ বাজার থেকে? ওটার কোনো গ্যারান্টি নেই, প্রতিদিন সমান হয় না। মানে দুর্গন্ধ আছে, কিন্তু গন্ধ লিমিটের মধ্যে। ফেন্টাল দেই, তার সাথে ব্লিচিং পাউডার দেই, দেখো না করে রাখছিল সেই নোংরাটা ফেলার জন্য, সেখানে কি ফেলে না? না না, ওইখানে কিছু হয় না, গর্ত করে শুধু রাখছে। ওইখানে যে জলটা মানে রাখে মানে আসে, ওই জলটা থেকেও গন্ধ আসে। তো ওইখানে সেরকম করে ঢাকা রাখার কোনো ব্যবস্থাই করে না। কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তাও 3-4 মাসের প্রথম থেকেই মানে সমস্যা। ওরা আগে মানে অন্য কিছুর ব্যবসা করছিল, তো ওইটা ব্যবসাও থেকেও গন্ধ আসছিল। এখন ওই যে নতুন করে যে 6 মাস 7 মাস থেকে ওই ব্যবসা। কিসের ব্যবসা ছিল আগে? আগে তো ওই যে চামড়ার ব্যবসা করছিল। আচ্ছা আচ্ছা। চামড়ার তো ব্যবসা। আপনারা প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে আপনাদের সমস্যা হচ্ছে? আমরা যে প্রধান পঞ্চায়েতকে জানাইছি, প্রধান পঞ্চায়েত এসে বাড়িতে বুঝাইছে, ওরা বুঝে নাই। না বুঝেও তারপরে আমরা থানায় মানে জানাইছি। জানার পরেও থানা থেকেও আসছিল, পুলিশ বলছিল ওদের কথা মানে শুনে নিয়ে। তারপরে ওই রকম করে যাচ্ছে। হ্যাঁ। কি চান এখন আপনারা? এখন আমরা চাই যে ওরা যাতে এটা ব্যবস্থা নেয়, ব্যবসা করুক। আমরা বলতেছি ব্যবসা করুক, তার মধ্যে মানে ব্যবস্থা করে ব্যবসা করুক, একটা যাতে দুর্গন্ধ না ছড়ায়। দুর্গন্ধ, হ্যাঁ, দুর্গন্ধ না ছড়ায়। 21শে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। 21শে জুলাইকে সামনে রেখে আজ জলপাইগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ঘুমটি এলাকায় 21শে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখনে অংশগ্রহণ করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এদিন তিনি নিজের হাতেই 21শে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন করলেন এবং তাকে সহযোগিতা করেন 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সমর্থকেরা। মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল নিজে উপস্থিত হয়ে 21শে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন করেন। পাশাপাশি তিনি জানান 21শে জুলাই তৃণমূল সমর্থকদের কাছে একটি আবেগের দিন, আর এই দিনটিকে বেশি প্রচার করার উদ্দেশ্যেই আজকের এই দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন তিনি। কর্মসূচি বলতে আমাদের কাছে আবেগ, তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ 21শে জুলাই।
এর জন্য কোনো প্রস্তুতি সভা লাগে না। আমাদের মনে হয় যে ক্যালেন্ডারের এই দিনটিকে আমরা মার্ক করে রাখি, কবে আমরা কলকাতায় ধর্মতলার বুকে আমরা সকলে মিলে মিলিত হব। এই ইতিহাস তো সকলেরই জানা। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নো আইডেন্টি নো ভোট এবং আইন ব্যবস্থার চরম অবনতি, প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া নিয়ে যে সেদিন যে সমাবেশ হয়েছিল, হারমাত বাহিনীর নির্বিচারের গুলিতে 13 জনের প্রাণ চলে যাওয়া, সেই দিনটির স্মৃতিটিকে ধরে রেখে আজও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে শহীদ বেদিতে মাল্যদান করেন। এবং আগামী বিধানসভা ভোট তার প্রাক্কালে এবারের 21শে জুলাই একটা অন্য মাত্রা নেবে। চারদিকে তার প্রচার চলছে প্রতি বৎসরের ন্যায়। দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের মিটিং মিছিল সবই চলছে। আমরা লক্ষ লক্ষ লোক সেদিন ধর্মতলার বুকে আমরা সকলে মিলিত হব সেই আবেগের দিনটিকে ধরে রাখতে, সেই স্মৃতিটিকে ধরে রাখতে। এবং সেই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন আগামী বিধানসভা ভোটের আগে আমরা কিভাবে আমাদের রণকৌশলে আমরা নামব এবং আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ব আগামীতে আবার আমাদের মাননীয়াকে আমরা আবার মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে চাই। এবং সারা ভারতবর্ষে তিনি যেন নেতৃত্ব দিয়ে এই সারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তথা সারা বাংলাকে আবার আমরা তার নেতৃত্বে আমরা চালাতে পারি, সেই বার্তা নিয়েই আগামী 21শে জুলাই আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দিন কয়েক বাদেই শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জল্পেশ মন্দির ও সংলগ্ন তিস্তা নদীর পারে। প্রতি বছরের মতো এবারও উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তিস্তার জল নিয়ে স্নান করে ভক্তরা জল্পেশ মন্দিরে পাড়ি দেন শ্রাবণ মাসে, কিন্তু প্রতি বছর বর্ষার কারণে তিস্তা নদী থাকে বেশ স্রোতস্বিনী রূপে। তাই এবছর তার আগেই বাড়তি সতর্কতার ব্যবস্থা শুরু করা হয়েছে নদী পার জুড়ে। জেলা শাসক নিজে এলাকা পরিদর্শন করে জানান, নিরাপত্তাই প্রাধান্য। কোথায় স্নান করা যাবে কোথায় নয় তা স্পষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে। এছাড়া মন্দিরে প্রবেশ নিয়েও থাকছে পুরনো নিয়ম। গর্ভগৃহে প্রবেশ করতে হলে ভক্তদের দিতে হবে 50 টাকা টোকেন। এবারও মন্দিরে প্রবেশের জন্য একটি মাত্র গেট থাকবে। ভিড় সামলাতে বাড়ানো হয়েছে নজরদারিও। এদিকে মেলাকে কেন্দ্র করে জমে উঠেছে মন্দির চত্বরের চারপাশ। দোকানপাট, পুজোর সামগ্রী, খাবারের স্টল সবকিছুরই সাজো সাজো রব। শুরু হয়ে গেছে প্যান্ডেল বানানোর কাজও। ভক্তদের নিরাপদে স্নান ও দর্শনের সুযোগ দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নদী পাড়ে থাকবে সিভিল ডিফেন্স এবং পুলিশি টহল। জল্পেশ মন্দির মানেই শুধু ভক্তি নয়, উত্তরবঙ্গের আবেগও। সেই আবেগে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যেই সচেষ্ট প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ। এখন শুধু অপেক্ষা ভক্তদের ঢল নামার। মানে শ্রাবণ মাসের প্রথম যে রবিবারটা পড়ে, এই শ্রাবণী মেলা উপলক্ষেই এটা রবিবার পরে আমাদের বাঙালিদের প্রতিটা ভিড় হয়ে যায়। তাছাড়া বিহার, নেপাল, এদিকে আসাম, বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন। আপনাদের এখানে কি করে, এই জায়গায় কি করে পুণ্যার্থীরা এসে? পুণ্যার্থীরা এসে এখানে এই তিস্তা ঘাটের থেকে জল তোলে। এখানে আমাদের আবার কতগুলা প্রশাসন থেকে কতগুলা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন রয়েছে? সেটা রেস্ট্রিকশন আছে, যেমন জল নিতে গেলে নিচের দিক দিয়ে আমরা ব্যারিকেড রাখি। সেটা কমিটি হোক যে ওটা মানে প্রশাসনের তরফ থেকে ওটা ব্যারিকেড দিয়ে যাতে যাত্রীরা বাইরে না যায়, সেই হিসাবে ওইটা আমরা রাখি, ব্যারিকেড দেওয়ার হয়। এবং নেট থাকে, নৌকা থাকে, স্পিড বোট থাকে এবং সিভিল ডিফেন্সের লোক থাকে। তাছাড়া কালকে যে প্রশাসনটা আসছেন তারা কিছু কাজ করে দিবেন, যেমন হাইমার্স লাইট এবং সিঁড়ি 3টা। প্রস্তুতি শুরু? হ্যাঁ, আপনাদের প্রস্তুতি শুরু মেলার? মেলা শুরু টুকটাক, এখন মানে আর 2-4 দিন গেলে তখন শুরু হবে পুরা। মানে পুরোপুরি শুরু হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি মানে মেলা, এটা শ্রাবণী মেলা। শ্রাবণী মেলা আর কি। কি নাম আপনার? বিমল কুমার দাস। কি দায়িত্ব আছেন আপনি? হ্যাঁ, এখানে সদস্য? আমার বাড়ি এখানে। সদস্য আপনি? হ্যাঁ, সদস্য না, আমরা এখানে এখন তো সদস্য বলতে কি এখানকারই আমরা লোকাল সবাই। এখন মূলত কি কি বিষয় উঠে আসলো?
এখন তো আমরা আজকে এখন স্টার্ট করেছি। এখন আমরা যেখানে আমাদের স্টার্টিং পয়েন্ট আছে, যেখানে সব থেকে আগে আমাদের শ্রদ্ধালুরা এসে এখান থেকে জল তোলে, এখানে আমরা এসেছি। তারপরে এখন আমরা মন্দিরে যাব। আমরা এই প্রদর্শন করে কোথায় কোথায় আমাদের আর কি করণীয় আছে, ওদের কি যারা শ্রদ্ধালুরা আসবেন ওদেরকে কোনো অসুবিধা না হয়, যারা সুস্থভাবে এখানে মন্দিরে এসে যেটা ওনার আছে পুরো প্রসেস আছে ওরা করতে পারবে, এটা নিয়ে আমরা আজকে সব দেখে নেব। জল তো প্রতি বছর একটু বাড়ে এই সময়টায়, সেখানে স্পেশাল কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা করছেন? আমাদের তো সবসময় প্রত্যেকবারই করা হয়। এখানে আমাদের মানে জলের 10 থেকে 12 ফিটের মধ্যে আমাদের এখানে ব্যারিকেডিং করা হয়। তারপরে আমাদের সিজিবি ডেভেলপমেন্ট করা হয়। আমাদের যেটা বোর্ড থাকে ওটাও এখানে থাকবে। ম্যাডাম ডিএমজি যারা আছে ওদের লোক থাকে এখানে। ম্যাডাম, মন্দিরে গত বছর 50 জন করে ঢোকানোর একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল হাইকোর্টের থেকে, কিন্তু দেখা গেছে গত বছর 2 দিন মানে মানুষ ব্যারিকেড ভেঙে ঢুকে গেছিল, একটা অ্যাক্সিডেন্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবছর আপনারা কি প্রিকশন নিচ্ছেন? আপনারা আপনাদের মনে হবে কি গতবারে কিন্তু যখন এরকম প্রবলেম হয়েছিল, তারপরে আমরা একটা আর্জেন্ট মিটিং করে এটাকে একটু রেগুলারাইজ করেছিলাম। যেটা আমরা দেখতে পেরেছি ওখানে 2 রকমের ছিল, রেট ছিল, ওটাই নিয়ে প্রবলেম হয়েছিল। তারপরে আমরা মন্দির পক্ষে বলেছিলাম কি একটা কমন রেট হবে, ওদের কি যেটা ভিআইপি যেটা কমন এরকম না হয়, কমন রেট করেছিলাম। তারপর থেকে এই প্রবলেম রিজলভ হয়েছে। আশা করি ওটাই এবারও কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করবো। কমন রেট হবে, কোনো 2 রকম রেট হবে না। তাহলে কি এবার কি 50 টাকা রেট থাকছে ম্যাডাম? মানে আমাদের 50 টাকা রেট করিনি, আগের বার ছিল 100 টাকা আর 20 টাকা, তারপরের দিন 50 টাকা করা হলো। তাহলে এবার কি 50 টাকাই হচ্ছে? একটাই রেট। আচ্ছা, আর এমনি ম্যাডাম কতগুলো কাউন্টারগুলো ভেতরে ছিল বাইরে ছিল, এবছর কি সব বাইরে করা হবে সেই কাউন্টারগুলো? আমাদের ভিডিও সাহেব একটু বলুন। কংক্রিটের জঙ্গলে এক টুকরো নস্টালজিয়া। জলপাইগুড়ির প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইংরেজ আমলের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি। কংক্রিটের শহরে এক টুকরো নস্টালজিয়া। শহরের চারপাশ পরিণত হয়েছে অত্যাধুনিক কংক্রিটের জঙ্গলে, আর তারই মাঝে মাথা উঁচিয়ে জলপাইগুড়ির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে ইংরেজ আমলের কাঠের বাড়ি। চারদিক যখন কংক্রিটের উঁচু দেওয়ালে ঘেরা, তখনও জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক টুকরো ইতিহাস। সুব্রত পালের ইংরেজ আমলের কাঠের বাড়ি যেন সময়কে আটকে রেখেছে। 1882 সালে সুব্রতবাবু ঠাকুরদা এই বাড়িটি কেনেন। সেই ঐতিহ্য আজও অক্ষত রেখেছেন সুব্রতবাবুর পরিবার। পেশায় আইনজীবী হলেও বাড়ির প্রতি তার ভালোবাসা অসীম। এই বাড়িতেই একসময় জলপাইগুড়ির প্রথম ডিড রাইটারের বাস ছিল বলেও শোনা যায়। বাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে অতীতের ছোঁয়া। পুরনো দিনের টালির ছাদ, কাঠের তৈরি ঘর, যেখান থেকে তৈরি হয় উচ্চমানের সর্ষার তেল। এমনকি বাড়ির আঙিনায় রয়েছে একটি ছোট্ট জলফোয়ারা। একটা সময় ছিল যখন জলপাইগুড়ির বেশিরভাগ ঘরই ছিল কাঠের এবং টালির তৈরি। আজ শহর জুড়ে শুধুই ইট পাথরের রুক্ষতা। অনেকেই পুরনো বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছেন আধুনিক ফ্ল্যাটে, কিন্তু সুব্রত পাল সেই ইতিহাসকে, সেই শিকড়কে ভালোবেসে আগলে রেখেছেন। শুধু এটি বাড়ি নয়, এটি এক টুকরো সময়, একরাশ আবেগ, যা কংক্রিটের জঙ্গলের মধ্যেও প্রাণ জুগিয়ে যায়। বড় জেঠামণি, উনি ফার্স্ট ইনকাম ট্যাক্স লয়ার ইন জলপাইগুড়ি, সুরেশচন্দ্র পাল। উনি কংগ্রেসের সদস্য ছিলেন, খুব নামকরা লয়ার ছিলেন জলপাইগুড়ি। সেইখান থেকে এই কাঠের বাড়ি চলছে। আমার বাবাও রেখে, আমার বাবা কিন্তু ফার্স্ট টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জলপাইগুড়ি, শ্রীরামপুর থেকে পাস করা। তো উনি বাইরে যাননি, উনি এখানে এই অয়েল মিল স্থাপন করেছিলেন। আমার একটা রাইস মিল ছিল মৈতনগরে। এটা আমাদের মোটামুটি ইতিহাস। আর আমাদের সবাই পড়াশোনার লাইনেই আছে। আমার জ্যাঠামণি আর একজন ছিলেন সুধীর চন্দ্র পাল, উনি সুগার টেকনোলজিস্ট ছিলেন, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। আধুনিকীকরণ মানে যেটা না, আমার পুরনো জিনিস খুব ভালো লাগে। আর এই তো ঐতিহ্যপূর্ণ বাড়ি, আমি এটাকে মানে বিশেষভাবে রাখার চেষ্টা করছি। কি কি বিশেষত্ব কি রয়েছে আপনার? আমার এখানে যেমন ফায়ার প্লেস আছে, তারপরে হচ্ছে পুরনো টিনের বাড়ি, ডাফ ওয়াল আছে যেটা জলপাইগুড়িতে হারিয়ে গেছে, বেড়ার উপরে প্লাস্টার। এটা আমি গিয়ে দেখাচ্ছি, এই ফটো আপনারা দেখে নেবেন। এটা এখন আমি ঐতিহ্যটা রেখেছি। ঘানিটা তো একটা দেখলাম যে জলপাইগুড়িতে আপনাদের সাথে ঘানি না, 1954 সালে এই বাবা এই সে চাকরিতে না গিয়ে এটা স্থাপন করেছিল।
তো সেটা আমি চালিয়ে যাচ্ছি। আপনার পরের প্রজন্ম কি এটা টিকিয়ে রাখতে পারবে কি মনে হয়? আমার একই মেয়ে, ওকে আমি বলেছি যে ও ল নিয়ে পড়ছে, ও যদি লয়ার হয়ে যায় মনে হয় এই স্থাপত্যটাকে রেখে দেবে। আমি বর্তমানে কলকাতায় সাউথ ক্যালকাটা ল কলেজে 4th ইয়ারে পড়ছি, ল নিয়ে পড়ছি। বাবার একটা ঐতিহ্য বাড়ি কাঠের, এখনো তো কংক্রিটের জঙ্গল, কাঠের সেই স্থাপনা। হ্যাঁ, এটা কি টিকিয়ে রাখা যায়? কি মনে হয় আপনার? টিকিয়ে রাখা মানে আমি বলবো যে ইজি ব্যাপার নয়, অবভিয়াসলি চ্যালেঞ্জেস আছে। তো বাবা খুবই চেষ্টা করে, মানে আমি জন্মের পর থেকেই, মানে যবে থেকে আমার বোঝার ক্ষমতা হয়েছে আমি দেখে আসছি যে বাবা তার মানে পুরো সাধ্য দিয়ে একদম চেষ্টা করে বাড়িটাকে রক্ষা করার। তো মানে ইনকামের প্রায় বলতে গেলে 50% বাড়ির পেছনেই যায়, মানে সব কিছু মেনটেনেন্স করা। এত বড় বাড়ি যেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা, তো টিকিয়ে রাখবে কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম? হ্যাঁ, আমার তো ইচ্ছে আছে বাবার এত মানে ইটস লাইক আ সেকেন্ড মাদার, মানে হ্যাঁ সেকেন্ড মাদার টু হিম অ্যান্ড অলসো টু মি। তো আমি অবভিয়াসলি চেষ্টা করব। কি নাম বললে তোমার? শরণ্যা পাল। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচির অন্তর্গত পথ নিরাপত্তা বিষয়ক কর্মসূচির সমাপ্তি হলো আজ। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তর্গত পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের বরণ এবং এক পুলিশ আধিকারিকের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। এরপর উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন, যেখানে পথ নিরাপত্তার প্রয়োজনীয়তা ও সচেতন নাগরিক হয়ে ওঠার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাক্তার কল্যাণ খা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বসি আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থানাধিকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। জানে এরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 1 জুলাই থেকে আজকে 8 জুলাই এই 7 দিন ব্যাপী যারা পথ নিরাপত্তা সপ্তাহ যেটা আমরা সেলিব্রেট করেছি পুরো রাজ্য জুড়ে, তার মধ্যে জলপাইগুড়ি জেলাতে আমরা 1 জুলাই থেকে এই প্রোগ্রামটা শুরু করেছিল। বিভিন্ন থানাতে প্রত্যেকটা ট্রাফিক গার্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ারনেস কর্মসূচি হয়েছে। তার মধ্যে আপনারা দেখেছে আমরা অ্যাওয়ারনেস র্যালি হয়েছে, ম্যারাথন হয়েছে, তার মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, কুইজ কম্পিটিশন হয়েছে। এইসব করতে আজকে আমাদের শেষ প্রোগ্রাম, এটা আমরা আজকে জলপাইগুড়ি টাউনের মধ্যে এটা প্রোগ্রাম করেছে। তার মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আমাদের জনপ্রতিনিধি, হসপিটাল থেকে ডক্টরস সবাই এখানে এসছে। আমরা যে সপ্তাহব্যাপী কীভাবে সেলিব্রেট করেছে, প্লাস এ থেকে যে মেন বার্তা যেটা আসে যে আমাদের রাস্তাঘাট সবাই জন্যই আসে, সবাই আমরা সচেতন হয়ে রাস্তাঘাট ভালো করে ব্যবহার করব, আর ভালো করে গাড়িটা চালাবো, আর অ্যাক্সিডেন্টের সংখ্যাটা আমরা কীভাবে কমাতে পারবো। এই জন্য এই বার্তা নিয়ে আমরা গত 1 সপ্তাহ থেকে এই প্রোগ্রাম সেফ ড্রাইভ সেভ লাইফ এটা আমরা সেলিব্রেট করেছে। আর আজকে এটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমরা সাংতা করেছে, শেষ করেছে, লেকিন এটা শেষ নেই। এর থেকে এটাই বার্তা দিয়েছি কি এটা আমরা ডেইলি রোজকে 24/7 যখনই রাস্তায় নামবো তখন রাস্তায় যে আইন আছে সেটা মানবো। আমি রাস্তায় পায়ে হেঁটে যাব ইয়া গাড়িতে হোক, প্রত্যেকজনই রাস্তায় আইনটা মানবে আর আমরা রাস্তাঘাট ভালো করে রাখবো।
21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযান নিয়ে বিতর্ক শিলিগুড়িতে, অনুমতি নিয়ে টানাপোড়েন। ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের নানান দাবি দেওয়া নিয়ে এই অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যার উদ্দেশ্যে মিছিল করে স্মারকলিপি দেওয়া হবে। সূত্রের খবর, এই অভিযানে পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখনো পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি। বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানান, 21শে জুলাই তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে শহীদ দিবস পালন করে আসছে। সেই দিনেই বিজেপির এই কর্মসূচি আসলে শহীদদের স্মরণ অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই করা হচ্ছে। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর জানান, আইন শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই অভিযান অনুমোদন পায় কিনা, নাকি রাজনৈতিক উত্তাপ আরো চড়তে থাকে শহর জুড়ে। না দেখুন, আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে, সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে 21শে জুলাই আজকে না, বিরোধী দলনেতা উনিও এক সময় আমাদের দলে ছিলেন, উনিও পালন করেছে। 21শে জুলাই আমরা পালন করি 93 সালে যে ঘটনা ঘটেছিল, তারপরে পরবর্তীকালে প্রায় 26-27 বছর ধরে এই দিনটি পালিত হয় এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটা যেমন আমাদের কলকাতাতে পালিত হয় স্প্ল্যানেড স্টে, সাথে সাথে কিন্তু আমাদের জেলায় জেলাতেও প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় আমরা থাকি, জেলাতে থাকি, ব্লকে থাকি, মহকুমায় থাকি, আমরা থাকি। এটা একটা প্রিফিক্সড প্রোগ্রাম এবং এটা প্রায় 27-28 বছর ধরে হচ্ছে। রাজনৈতিক সৌজন্যতা হচ্ছে যে 13 জন পুলিশের গুলিতে তারা নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিল। আজকে আন্দোলনের অনেক দিন আছে, বেছে বেছে ওই দিনটাকে প্রোগ্রাম করতে যাওয়া মানে আমরা মনে করি যে যুবকরা সেদিন শহীদ হয়েছে এবং সারা দেশে নো আইডেন্টি কার্ড নো ভোটের যে দাবি, সেই দাবিটা মান্যতা পেয়েছে ইলেকশন কমিশনের কাছে। সেটা কিন্তু সেই 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই হাজার হাজার লাখো যুবক, তাদের আমরা ওই দিন শহীদ তর্পণ করি। সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করা, এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমি বলবো। ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া হয়। দুর্ভাগ্যবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। কসবাতে যে আমরা দেখলাম, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম, আরজি করে আমরা যা দেখলাম, তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে। ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুমতি এই রাজ্যে পুলিশ দেয়, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। মহরম শোভাযাত্রায় সম্প্রীতির নজির মাল ব্লকের ওদলাবাড়িতে। মহরম উপলক্ষে সোমবার ওদলাবাড়িতে অনুষ্ঠিত হলো ধর্মীয় ভাবগম্ভীর শোভাযাত্রা। আয়োজক ছিল ওদলাবাড়ি হুসেনিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও আশরাফি ইন্তিজামিয়া কমিটি। 1995 সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী আয়োজন এবছর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল গোটা এলাকায়।
শোভাযাত্রাটি শুরু হয় সোমবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকা থেকে। এরপর তা পরিক্রমা করে ঘিস বস্তি, গোবিন্দ কলোনি, কালী মন্দির ও পুরো বাজার চত্বর। শেষ হয় পুরনো হিন্দি স্কুলের প্রাঙ্গণে। শোভাযাত্রায় ছিল তাজিয়া, ধর্মীয় পতাকা এবং আলমে সাজানো গাড়ি। অংশগ্রহণকারীরা কারবালার শহীদদের স্মরণে শোকাবহ পরিবেশ তৈরি করেন। ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন হয় হিন্দি স্কুল প্রাঙ্গণে। স্থানীয় মানুষ এই খেলায় ভিড় জমিয়ে তা উপভোগ করেন। এই শোভাযাত্রাকে ঘিরে দেখা যায় এক অনন্য সম্প্রীতির চিত্র। বাজার এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা শরবত বিতরণ করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান। ওদলাবাড়ি হিন্দু সমাজের পক্ষ থেকে জানানো হয়, আজ মুসলিম ভাইয়েরা মহরমের জন্য শোভাযাত্রা বের করেছে। এই গরমের হাত থেকে রেহাই পেতে ঠান্ডা পানীয় এবং জলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৩,০০০ মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ভাইচারা বজায় রেখে এই আয়োজন। রামনবমীতেই হিন্দুদের শোভাযাত্রায় মুসলিম ভাইরা এইভাবে শরবত বিতরণ করেছিল। এটা তাদের কাছে একটা সম্প্রীতির বার্তা। অন্যদিকে মহরম আয়োজক সংস্থার সভাপতি ফিরোজ খান জানান, এই অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি ওদলাবাড়ির হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। শরবত বিতরণ করে হিন্দু ভাইরা যে পাশে দাঁড়িয়েছেন তাতে মন ভরে গেছে। এদিন ডামডিম থেকে মহরমের আরও একটি শোভাযাত্রা ওদলাবাড়িতে এসে মিলিত হয়। চলে লাঠি খেলা, পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ছিল পর্যাপ্ত পুলিশ। শোভাযাত্রার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মালবাজার থানার পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এদিন যান নিয়ন্ত্রণ ও জনসমাগম পরিচালনায় ছিল নজরদারি। नमस्ते, मैं राज प्रसाद, मैं उदलाबाड़ी ग्राम से हूँ और हम लोग ये कार्यक्रम कर रहे हैं जी ये मुहर्रम के लिए। और जैसे कि आप लोग सब देख रहे हैं कि इतना सारा हम लोग इंतज़ाम किए हैं हमारे भाइयों लोग के लिए, जो कि जो धूप में जितना टेम्परेचर है अभी का डेट में जैसा टेम्परेचर चल रहा है, जिसको कोई बेहोश ना हो जाए कुछ ना, इसका वजह से हम लोग पानी है, जूस है, लस्सी है, बहुत कुछ है। और मेडिसिन का जो जो जिसका दरकार है वो सब के लिए भी हम लोग रेडी है। और रही बात, हम लोग यहाँ पे एकता बना के चलते हैं कि कोई ये ना बोले कि भाई तुम क्या है, वो किसी का बोलने के लिए हम लोग नहीं बोलेंगे। कोई जात पात नहीं है, भेदभाव नहीं है, कोई जात पात नहीं है। और हम लोग का यही है कि आगे भी हम लोग ऐसे ही मिल के चले कि कोई हम लोग को कुछ ना बोले कि भाई तुम लोग अच्छा से नहीं रह पा रहा है। हम लोग यही चाहते हैं कि सब कोई मिल के रहे और हम लोग भी अच्छा से खुशी से रहे। और यही है। आप लोग का कहाँ से आए? हम लोग उदलाबाड़ी बाजार हनुमान नगर, जो कि हम लोग का कमेटी है हनुमान बाजार हनुमान कमेटी। आपका नाम? जी मैं राज प्रसाद। ছিল কালকে আমাদের উদলাবাড়ি বাজার দিন, ঠিক আছে। সবার একটা গরিব লোকের একটা বিজনেসের ব্যাপার আছে, তো এটা আমাদের জন্য কাউকে ডিস্টার্ব হবে, এই জন্য কাজে মানে এই জন্য ডিস্টার্ব না হয়, এই জন্য আমরা এই পরবটাকে একদিন পিছিয়ে আজকে জিনিসটা করছি। এটা আমাদের 95 থেকে করছি, আজকে মোটামুটি 30 বছর। আপনার নাম? কথা এটাই, আমাদের উদলাবাড়ি যে হিন্দু ভাই এরা আছে ওনারা আমাদের একটা সর্বতে ইন্তজাম করেছে উদলাবাড়ি বাজারে, এটাও খুব ভালো। আর আমরা এইটাই নিয়ে চলি, আমাদের ওনাদের প্রোগ্রামে আমরাই করি, আমাদের প্রোগ্রাম ওনারা করছে, এই ভাইচারাটা সবসময় থাকুক, এইটাই আমরা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়িতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ। শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে এক তরুণীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম জয়া বর্ধন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়া সদ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন এবং দীর্ঘদিন ধরেই সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী জয়া মূলত দাদুর বাড়িতেই মানুষ হয়েছেন। তার মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত। আর্থিক অনটনের মধ্যেও মা একাই অনেক কষ্টে মেয়েকে বড় করে তুলেছেন। বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই সীমিত, যদিও তিনি একাই এই 23 নম্বর ওয়ার্ডে বসবাস করেন। সম্প্রতি জয়ার দাদা পুলিশে চাকরি পাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে হঠাৎ করেই কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন জয়া, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার আধিকারিকেরা। জয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসী এবং আত্মীয় পরিজনেরাও শোকস্তব্ধ হয়েছেন। আজকে তো বলতে পারবো না, কিন্তু কালকেও আমাদের সাথে ভালো কথাই বললো। আমরা আবার একসাথে আশ্রমে যাই তো প্রোগ্রামে, তো কালকে একটা মাতৃসদন একটা জনকল্যাণ আশ্রমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে ও ব্লাড দিল। আবার ওকে আমরা বললাম যে তোকে একা যেতে অসুবিধা হবে, শরীর খারাপ লাগলে বলিস, বলে না আমার অসুবিধা হবে না। তারপরে কিছুক্ষণ বসলো আমাদের সাথে, সবার সাথে কথা টথা বলে তারপরে ও নিজেই আসলো। আবার বিকালবেলার দিকেও বললাম কেমন কিরে নয়না শরীর কেমন আছে, বললাম মামি আমি এখন পুরো ফিট, এই কতটুকুই বললো। আর আমার সাথে তো আর কোনো কথা হয়নি। কিন্তু আজকে এরকম ঘটনাটা ঘটবে সেটা বুঝতে পারি। কিন্তু মেয়েটা খুবই ভালো, ওর নামে ও পাড়ায় বন্ধু বান্ধব পুরোর সাথে মিশে না, ভাই বোন মা ওরা কারোর সাথেও যায় না। আবার কোথাও গেলে আমাদের সাথে একসাথে আমরা প্রোগ্রামে যাই, কিন্তু ওর কোনো মানে ইসে নাই। কিন্তু ব্যবহার এত ভালো, কথাবার্তা, বাচ্চা মেয়ে, কিন্তু এইরকম করবে ও আমরা আজকে একদম বুঝতেই পারি না এই জিনিসটা কিভাবে। আমার নাম সুমনা বর্মা। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। শ্রাবণ মাসে শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। নিরাপত্তাই প্রাধান্য, এলাকা পরিদর্শনের পর জানান জেলা শাসক। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তর্গত পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।